নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে এতক্ষণে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আইসিসি কে একটি চিঠি পাঠিয়েছে এবং সেখানে রিকোয়েস্টিং দ্য আইসিসি যে সো অ্যাজ টু শিফট দ্য ম্যাচেস অফ দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া থেকে যেন সেটা স্থানান্তরিত করা হয় অন্য কোথাও ইন্ডিয়ার বাইরে। এবং সেই নিয়েই আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলতে হাজির বাংলাদেশ ক্রিকেট করেসপন্ডেন্ট, এনটিভির ক্রিকেট করেসপন্ডেন্ট বর্ষণ কবির। বর্ষণ আমার অত্যন্ত প্রিয় বন্ধু। বর্ষণ, কি মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এই সিদ্ধান্তটা নিল, কিছুটা তোমার মনে হয় যে এটা সরকার প্রভাবিত? এটা তো আসলে দুই দেশের সরকারি প্রভাবিত ঘটনার আমরা পরম্পরা দেখছি। এখানে তো আসলে ব্যতিক্রম বাংলাদেশও হবে না। কিছুটা তো অবশ্যই প্রভাবিত, কোনো উপায় তো নেই, কারণ পাবলিক ডিমান্ড হিউজ, যাতে বাংলাদেশ আসলে এরকম যেহেতু নিরাপত্তা ইস্যুটা সামনে চলে এসেছে স্বাভাবিকভাবে। গত কিছুদিন ধরে আমরা ভারতের মাটিতে বেশ কিছু ঘটনা দেখেছি যেগুলো আসলে চোখে পড়ার মতো। সেটা হয়তো তোমাদেরও অবজারভেশন কিছু আছে বাংলাদেশ সম্পর্কে। তো এটা যদি এত বড় সিকিউরিটি কনসার্ন থেকে থাকে, তাহলে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কোশ্চেন তোলাটা খুবই মানে যৌক্তিকই বটে, যে যদি বাংলাদেশের ক্রিকেটাররা এশিয়া সামনে বিশ্বকাপে খেলতে যায়, ক্রিকেটাররাই তো শুধুমাত্র যাবে না, সেখানে বোর্ড পরিচালকরা যাবেন, আমাদের গণমাধ্যম কর্মীরাও যাবেন। তাদের কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে কিনা? যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না দেওয়া হয়, তাহলে তো আর কিছু করার নেই। এটাই ইনিশিয়ালি প্ল্যান ছিল। পরবর্তীতে স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল খুব জ্বালাময়ী অগ্নিগর্ভ একটা স্ট্যাটাস লেখার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটু অন্যভাবে চিন্তা করতে হয়েছে। তাদেরকে একটু এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে, যে কারণে এই চিঠিটা লেখা হয়েছে যে তারা আসলে বাংলাদেশের দলকে আসলে ভারতে পাঠাতে এই সিকিউরিটি রিজনে আসলে তারা সাহস পাচ্ছে না। তারা ভারতের বাইরে অন্য কোথাও যদি খেলাটা হয়, তাহলে সেখানে খেলতে ইচ্ছুক। এটা তো আচ্ছা, রাজনৈতিক কিন্তু কিছুটা প্রভাব থাকবেই। কিন্তু বর্ষণ, তোমার কি মনে হয় না যে এইরকম যেখানে বিশ্বকাপ আর মাত্র একটা মাস দূরে, ফেব্রুয়ারিতে শুরু হবে বিশ্বকাপ, যেখানে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে, সেখানে এরকম একটা সিদ্ধান্ত, যেখানে হঠাৎ করেই ওয়ান অফ দ্য নেশনস যারা রিকোয়েস্ট করছে যে তাদের ম্যাচগুলো যেন স্থানান্তরিত করা হয় অন্য কোথাও, লজিস্টিক্যালি সেটা পসিবল? যে লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তো হয়ে যাবে একটা। না, এটা আসলে তো যদি, কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। এটা তো আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআই এরও ভাবা উচিত ছিল, যখন মুস্তাফিজকে তারা ড্রাফটেড করেছিল, নিলামে তাকে বিক্রি করা হয়েছিল, যে এটা আসলে শেষ পর্যন্ত আমরা, কারণ বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভারতের টানাপোড়েন গত 2024 সালের 5ই অগস্টের পর থেকেই হচ্ছে। এটা যদি ওই সময় যদি একটা একদম সাদা কাগজে একটা লিখিত পরিচয় থাকতো যে বাংলাদেশের প্লেয়ারদের ড্রাফটের নাম দেখা হবে কিন্তু নেওয়া হবে না, তাহলে কিন্তু সমস্যা নাই। দেখো, লিটন দাসের নাম গেছে, তাকে নেওয়া হয়নি, কোনো পরিচয় কিন্তু নেই। কিন্তু তুমি যখন একজনকে নিলাম থেকে নিলে, অকশন থেকে টাকা দিয়ে কিনলে, এবং সেই টাকাটার অঙ্কটাও তো বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ, তারপর নেওয়ার পরে তুমি নানা রকম আহ, ঘটনা ঘটতে থাকলো, বাংলাদেশ বিরোধী বা ভারত বিরোধী মনোভাবও বাড়তে থাকলো এই দেশ থেকে। এবং সেখানে তুমি যদি ওরকম ভাবে একটা সিদ্ধান্ত হুট করে এই সময় নিয়ে নাও, তখন তো আসলে এই দেশের জনগণ যারা ক্রিকেট পাগল আছে তাদের তো গায়ে লাগবে। তো একটু তো এটা আবেগের ব্যাপারটা ভারতীয় উপমহাদেশে, সেটা ভারতবর্ষেই শুধুমাত্র না, বাংলাদেশেও এটা খুব বেশি প্রভাবকের ভূমিকা পালন করে। ওই পাবলিক ফিলিংস এর বাইরে গিয়ে তো আসলে কারোর পক্ষে কোনো কিছু করা সম্ভব না। এটাও সত্য কথা, করা যে যেত না তা না, কিন্তু এটা কি ভালো হতো আখেরে? এই যে বাংলাদেশের ভারতে বা আসার কথা, সেটাও তো এখন অনেকটা অনিশ্চয়তার মুখে। গতকালকে আমরা এটা নিয়ে আলাপ করছিলাম তোমার সঙ্গে, তখনও তো পর্যন্ত ট্যুরটা ওপেনই ছিল। এখন তো মনে হচ্ছে যে অর্ধেক দরজা খোলা কিনা, এটা একমাত্র ভবিতব্যই বলতে পারবে। তো অনেক কিছুই তো আসলে এলিমেন্টারি, এগুলো আসলে আমরা দেখলাম একটার সঙ্গে একটা জট পাকিয়ে গেছে। তো হ্যাঁ, লজিস্টিক্যালি এটা খুবই ডিফিকাল্ট কাজ, কিন্তু ইম্পসিবল নয়। আহ যদিও আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে আসলে বিসিসিআই করতেও চাবে না, এবং আইসিসি কে তারা তাই জানাবে, আইসিসি চিঠিতে বিসিবি কে যেটা দেবে যে তাদের অপারগতার কথা। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করে সেটাই দেখার ব্যাপার, কারণ এখন চাইলেই যেহেতু পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কার যে দুটো ভেন্যুতে খেলা হবে, তার বাইরে আরো দুটো ভেন্যু বা একটা ভেন্যু অন্তত ঠিক করতে হবে। সেটা আসলে কতটুকু ঠিক, সেটা তো আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড আর আইসিসি কেই ঠিক করতে হবে। কিন্তু যেহেতু একটা দল নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা তাদের কনসার্ন তুলেছে, সেই জায়গাটাও সম্মান করা উচিত। আমি তো দীর্ঘদিন ধরে ক্রিকেট সাংবাদিকতায় জড়িয়ে, আমিও দীর্ঘদিন ক্রিকেট কভার করছি, কিন্তু তোমার কি মনে হয় এই ঘটনাটা একটা সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে দু দেশের ক্রিকেট সম্পর্কে?
যাই হবে এখন থেকে আসলে খুব সুদূর প্রসারী হবে, এটা তো বুঝেই যাচ্ছি বা মনে হচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু আমি আবারও দৃঢ় কণ্ঠে বলতে চাই, যেহেতু আসলে সামনে জাতীয় নির্বাচনটা বাংলাদেশে হবে, তারপরে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে যেহেতু গভর্নমেন্ট টু গভর্নমেন্টের রিলেশনটা তখন পলিটিক্যাল গভর্নমেন্ট ভারতেরও থাকছে, বিজেপির মানে কেন্দ্রীয় সরকারের বিজেপির নেতৃত্বে, আর এখানে হয়তোবা যারাই আসে তারাও ওই সরকারের সঙ্গে কাজ করতে চাবে, কারণ ট্রেড তো বন্ধ হবে না, ট্রেডও বন্ধ হবে না, অন্যান্য ফ্যাসিলিটিসও বন্ধ হবে না, তাহলে ক্রিকেটটা বন্ধ থাকবে কেন করে? তো আমার মনে হয় তখন বড় অনেকটা গলবে, যেটা এখন মনে হচ্ছে একদম এভারেস্টের মতো অটল, অতটা হয়তোবা থাকবে না, তখন হয় অনেকটা বড় ফিল্ড গলবে এবং দুপক্ষেই তখন একটা জায়গায় পৌঁছবে যেখানে আসলে ক্রিকেটটা আটকে থাকবে না। অন্তত যারা ক্ষমতায় আসার পথে অনেকটা এগিয়ে আছে তাদের স্পোর্টস এর প্রতি এক ধরনের ভালো লাগা ভালোবাসা আছে, যদি তারা শেষ পর্যন্ত নির্বাচিত হয়ে আসে, তো আমার মনে হয় না এটা তখন একটা বিশাল প্রতিবন্ধকতা তৈরি হবে। বাংলাদেশ বোর্ড কর্তারা কি বলছে বিফোর টেকিং সাচ আ ডিসিশন? কেননা দেখো, অবভিয়াসলি আইসিসি চেয়ারম্যান পদে কিন্তু একজন ভারতীয়ই আছে। সেখানে এইরকম একটা ড্রাস্টিক অ্যাকশন, যেখানে চিঠি পাঠিয়ে সরাসরি আইসিসি কে রিকোয়েস্ট করা যে আমাদের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু আইসিসির মাথায় কিন্তু একজন ভারতীয়ই। তো সেই দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডরা কি মনে করছেন? আর বাংলাদেশের ক্রিকেটারদের তো আসলে পালস এখনই বোঝা যাচ্ছে না, কারণ তারা সবাই এখন বিপিএল নিয়ে ব্যস্ত। বাংলাদেশ কিন্তু ক্রিকেট যতটুকু বোর্ডের কথা ভারত বলছি, বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট কর্তারা। বোর্ডের পরিচালক যারা আছেন তারা তারা আসলে একটা বিশাল অংশই চাননি এইভাবে চিঠিটা লেখা আছে। এটা তোমাকে আমি ভেতরে খবরটাই বলছি। মানে মানে 90 ভাগই চাননি, একজন দুজন হয়তো বা চেতে পারেন, তারাও তো হয়তো বা বাস্তবতা বুঝে নিজেদেরকে। কিন্তু ওই যে যেটা বললাম, রাজনৈতিক ভাবে যখন কেউ প্রভাবিত হয় তখন তো আসলে কিছু করার থাকে না, তখন নিজেদের সেটা বলে কোনো কিছু থাকে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের অধিকাংশই নবীন। কেউ কেউ তো আবার আছেন অনেক পরিপক্ক, তারা বোঝেন আন্তর্জাতিকটা কিভাবে চলতে হয়। এটা চাইলেই সবার সঙ্গে ল্যাং মেরে বা ঝগড়াঝাড়ি করে আসলে চলা সম্ভব না। বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কটা ক্রিকেটীয় এবং আন্তর্জাতিক, তাদের মাথাও তো আছে যে আন্তর্জাতিক ক্রিকেটটা কিভাবে চলে। তো আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন সাবেক কর্মকর্তা, যিনি এখন আইসিসি প্রধান, তার কাছে গেলে কি একটা মিনিং হতে পারে তারা কি জানেন না? অবশ্যই জানেন। কিন্তু যেহেতু পাবলিক পালস আছে, পাবলিক সেন্টিমেন্টটা পুরোপুরি ভারতের সফরটার বিরুদ্ধে, কিন্তু নিরাপত্তা ইস্যুটা এখানে একটা বিশাল ব্যানার হিসেবে এসছে। তো সেটার বিরুদ্ধে আসলে তাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি রাষ্ট্রীয় পলিসিতে। আমার মনে হয় যে সরকারের চাপেই, কেননা স্পোর্টস অ্যাডভাইজারের যে তুমি যে যে উনি যে সোশ্যাল মিডিয়া পোস্টটা করেছিলেন দুপুরে, তখনই কিন্তু ঠিক হয়ে গেছিল যে তিনি মানে এক এক প্রকার কনফার্মই করে দিয়েছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে যাচ্ছে না। তো তোমার কি মনে হয় যে মানে সরকারের চাপেই কিন্তু এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলেন বিসিবি কর্তারা? সেটা বাংলাদেশের এম থেকে দেখলে তো একরকম সেরকম তুমি ভাবতেই পারো। ভারতীয় ক্রিকেট বোর্ডও কি এই চাপটা আসলে সরকার রাজনৈতিক ভাবে নিতে বাধ্য হয়নি? হয়েছে তো। যেটা আমরা চেষ্টা করি না কেন, এটা তো যতই ইয়ে করছে, এটা তো একটা বড় চাপ ওইখান থেকেও সরকারেরই ছিল, না হলে ভারতীয় ক্রিকেট বোর্ড তো স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে মানে এটা করার কথা না। তো এটা তো আমরা একটা উন্মুক্ত সত্যের মতো বা গোপন যে, এটা হচ্ছে ওপেন সিক্রেটের মতো। উপমহাদেশে কোনো ক্রিকেট বোর্ড বা কোনো ফেডারেশন নিজেদের পায়ে ওরকম ভাবে অত যতই ধনাঢ্য হও না কেন, যত হাজার হাজার কোটি টাকার মালিক হও না কেন, দিন শেষে নির্বাহী আদেশের বাইরে তো কারো পক্ষে যায় সম্ভব না। ভারতও তার ব্যতিক্রম নয়, বাংলাদেশও তার। হুম, একটা শেষ প্রশ্ন যে তুমি কি কি দেখছো আগামী দিনে, ভবিষ্যৎটা কি দেখছো? যে অবভিয়াসলি টি-20 ওয়ার্ল্ড কাপে আজকেই বাংলাদেশ দলও ঘোষণা করে, লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দলও ঘোষণা, এখানে মোস্তাফিজুরও আছে। তোমার কি মনে হয় যে আইসিসি কি বাংলাদেশের এই রিকোয়েস্ট মেনে নেবে, এবং তোমার কি মনে হয় যে ভেন্যুর একটা বদল করবে? না, আমার মনে হয় না এটা আসলে একটু ডিফিকাল্ট হবে। আমার মনে হওয়াতে কিছু আসেও যায় না, তবে মানে যে রেসপেক্টফুল থাকা উচিত বাংলাদেশকে অপোনেন্ট হিসেবে বা বাংলাদেশকে একজন পার্টিসিপেন্ট হিসেবেই রেসপেক্টফুলি ডিল করা উচিত ভারতের, যেহেতু স্বাগতিক তারাই, সবচেয়ে বড় আয়োজক তারাই। শ্রীলঙ্কা হচ্ছে এখানে আসলে সহ আয়োজক, আমরা ভারতকেই মনে করি যে সবচেয়ে বড় আয়োজক। তো আইসিসির তরফ থেকেও এখানে আসলে রেসপেক্টফুলি যদি ভারতকে যদি মানে বাংলাদেশকে ডিল না করা যায়, তাহলে আসলে এটা, আমি তো বললাম, গভীর ক্ষত কিছু তৈরি হয়ে গেছে মুস্তাফিজের এই ঘটনার মধ্যে দিয়ে। কারণ তাকে যদি ড্রাফটে না নেওয়া হতো, অপশনে না ডাকা হতো, তাহলে উই উডন্ট মাইন্ড অ্যাকচুয়ালি, কি হতো, এর আগেও তো খেলেনি কেউ। কিন্তু ডাকার পরে সবকিছু হওয়ার পরে যখন তুমি এরকম কিছু করবে, তখন এটা আত্মমর্যাদাই যাদের আছে তাদের গায়ে লাগবে। তো বা আমি এখনো আশাবাদী যে জাতীয় নির্বাচন হওয়ার পর পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হবে। চাইলেই যে কেউ আসলে এরকম ভাবে মানে একটা হুটহাট সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। কারণ যেমন করে ভারতের পক্ষেও এরকম
অনেক কিছু চাপিয়ে দেওয়া সম্ভব না, যে আমি নিচ্ছি না, তারপর আমি এখন ওই যে এখন এই রিকোয়েস্টটা কিভাবে অ্যাকোমোডেট করব। এমন তো না যে ভারত বাংলাদেশে আসার আগে যে শেষ মুহূর্তে এরকম, বা গত বছর আমরা দেখেছি যেটা পূর্ব নির্ধারিত স্কেডিউল ছিল, সেটাও কিন্তু নিরাপত্তা ইস্যুতে হুট করেই কিন্তু ওই সফরটা বাতিল করা হয়েছিল। বাংলাদেশকে কিন্তু অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। এটা অনেক দেশের ক্ষেত্রেও করতে হয়েছে, অস্ট্রেলিয়াও এগুলো অনেক করেছে। আমরা 1996 সালে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়াকেও দেখেছি শ্রীলঙ্কায় গিয়ে খেলতে নিরাপত্তা ইস্যুতে। তো বাংলাদেশকে তাদের ন্যায্যতার ভিত্তিতে তাদের যে রেসপেক্টটা ওইটাই দেওয়া উচিত। মানে যদি কোনো রকমে তারা অপারগ হয় এটা করতে, সেটাও সসম্মানে বুঝিয়ে দেওয়া উচিত যে এই মুহূর্তে এই লজিস্টিক্যাল আউটকামটা আসলে আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না, তাই আমরা করতে পারছি না। আর একটা রেসপেক্টফুল এটা, শেষ প্রশ্ন, এরকম জানি বিকল্প। জানি তুমি একটা শেষ প্রশ্ন করছি তোমায় যে এর এই ঘটনার পরে, আজকের ঘটনার পরে তো এরপরে বলাই যায় যে বিসিসিআইও কিন্তু, যে তোমরা যে সূচি প্রকাশ করেছিলে যে অগস্ট মাসে যে সফরের ভারতের ভারত হুম, সফরের যে হুম, হুম। সূচি প্রকাশ, আমার এই এই প্রেক্ষাপটে আমি দেখছি না যে ভারত উইল ইন্ডিয়া উইল ট্রাভেল টু বাংলাদেশ টু প্লে দ্যাট সিরিজ, হোয়াইট বল সিরিজ। আমি তোমাকে একটা কথা মনে করে দিই, 2004 সালে বাংলাদেশে প্রায় 22 বছর আগে যখন ভারতে মহেন্দ্র সিং ধোনির একটা ডেবিউ সিরিজ ছিল, ওই সিরিজটাতে আমার মানে সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ডেবিউ হয়েছিল। ওই সিরিজের ঠিক আগে একটা ইমেল গিয়েছিল যে ভারতীয় দল আসলে এখানে একটা ক্লাস হবে বা একটা ঝামেলা হবে। এরকম অনেকগুলো ঘটনা, মানে যদি কারো পক্ষে কারো আন্তরিকতা থাকে, তাহলে এগুলো কোনো ভারত কিন্তু সে সফরে এসেছিল এবং পুরো সিরিজটা খেলে গিয়েছে। তো এটা এমন কোনো ইস্যু না যেটা সর্ট ইট আউট করা যাবে না, কিন্তু এটার জন্য দরকার হচ্ছিল আন্তরিকতা। ভারত কতটুকু আন্তরিক বড় প্রতিবেশী হিসেবে, সেটা তাদেরকেই ঠিক করতে হবে। বাংলাদেশের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। হ্যাঁ, অধুনা অনেক কিছুতে আমরা রাজনৈতিক অনেক হট্টগোল দেখছি, কিন্তু এটা দিয়ে অতীতের যে আমাদের মাধুর্যপূর্ণ সম্পর্ক, সেটাকে টানাপোড়েনে ফেলার কোনো কারণ নেই। ভারতকে এখানে আসলে মানে আমরা মনে করি ব্যক্তিগতভাবে শুধু না, সাংবাদিকতা রিসার্চটা বের করে, যে আর একটু রিজনেবল আচরণ করতে হবে সব দিক থেকে। অসংখ্য ধন্যবাদ বর্ষণ, তোমার সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন যে বর্ষণ কবিরের মুখে যে তিনিও মনে করেন যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে একবার নির্বাচন হয়ে গেলে, নতুন সরকার এলে কিন্তু পরিস্থিতি বদলাতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি একেবারেই কিন্তু অনুকূল নয়, কারণ দু দেশের মধ্যেই কিন্তু একটা সম্পর্কের একটা তিক্ততার সৃষ্টি হয়েছে মুস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করে। আশা করবো এই সমস্যা দ্রুত কেটে যাবে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। ধন্যবাদ।